বাংলা ভাষার আকর্ষণীয় কিছু গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে জটায়ু স্টোরিজ। আজ আপনাদের জন্য আমাদের গল্প পাশেই আছি। মেকিং এনি কাইন্ড অফ ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট হুইচ লিডস টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এই গল্পের কোনো ঘটনা বা চরিত্রের কোনো রকম সম্পর্ক নেই। গল্প রচনা, সম্পাদনা ও গল্প পাঠে দীপঙ্কর দাস। পোস্টার ডিজাইন অভিষেক ব্যানার্জি। শুরু হচ্ছে পাশেই আছি। স্কুলে জ্যোতির্ময় ওরফে জনাই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে স্কুলে যেতাম, পাশাপাশি এক বেঞ্চে বসতাম, একসাথে টিফিন খেতাম, খেলতাম, পড়াশোনা করতাম, এমনকি একসাথে ওর মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতেও যেতাম। লোকে বলতো মানিকজোড়। সেবার শুনতে পেলাম দামোদরের বাঁধ ভেঙে বৈকুণ্ঠপুরে বান এসেছে। জনাই বলল, কিরে আরি, যাবি নাকি বান দেখতে? সবাই তো যাচ্ছে। জনাই ছিল খুব ডাকাবুকো সাহসী ছেলে। ওর পাল্লায় পড়ে আমারও সাহস অনেক বেড়ে গিয়েছিল। বললাম, চল না, শনিবার তো হাফ ছুটি, স্কুলের পর দুজনে মিলে বেরিয়ে পড়ব। সেই মতো শনিবার স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে বৈকুণ্ঠপুরের বাসে চেপে বসলাম। আমাদের বাড়ি তারকেশ্বর টাউনে। এখান থেকে বৈকুণ্ঠপুর বাসে বড়জোর ঘণ্টাখানেক লাগে। দুজনে ঠিক করেছিলাম 3টে সাড়ে 3টের মধ্যে বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরে 4:30 মধ্যে বৈকুণ্ঠপুর পৌঁছে যাব। ওখানে ঘণ্টাখানেক কাটিয়ে আবার 5:30 থেকে 6টার মধ্যে ফেরার বাস ধরে নেব। কিন্তু বন্যার জলের তোড়ে অনেক জায়গায় রাস্তা ভেঙে যাওয়ায় আমাদের বাস খুব আস্তে আস্তে চলতে লাগলো। রাস্তায় প্রচুর গাড়ির ভিড়। অনেকেই বন্যায় ভেসে যাওয়া এলাকা ছেড়ে পালাতে ব্যস্ত। এছাড়া সরকারি ও বেসরকারি বেশ কিছু সংস্থা বানভাসী এলাকায় ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছে। কেউ কেউ আবার আমাদেরই মতো বান দেখতে যাচ্ছে। এইসব বাধা বিপত্তি টপকে আমরা যখন বৈকুণ্ঠপুর গিয়ে পৌঁছলাম তখন প্রায় বিকেল 5টা বাজতে যায়। বান আসায় বাসস্টপের অনেক আগেই আমাদের বাস থেকে নেমে পড়তে হলো। তারপর মিনিট 10 পায়ে হেঁটে নদীর ধারে গিয়ে পৌঁছলাম। দামোদরের কুল ছাপিয়ে আশেপাশের অনেকটা এলাকা দখল করে নদী বেশ দূর অব্দি এগিয়ে এসেছে। আমরা দুজনে একেবারে জলের ধারে এসে দাঁড়ালাম। কাদা গোলা ঘোলা নোংরা জল বানের তোড়ে জলের উপর ফেনা তুলে ভীষণ বেগে বয়ে চলেছে। সাথে ভাসিয়ে নিয়ে চলেছে গাছের গুঁড়ি, কাদের ঘরের টিনের চাল, খড়ের গাদা, গরু, মোষ, ছাগল, কাঠের তক্তা, এরকম আরও কত কি। এমনকি কয়েকটা মানুষের মৃতদেহ অবধি ভেসে যেতে দেখলাম। আমরা পাড়ে দাঁড়িয়ে এইসব দেখতে দেখতে বন্যায় মানুষের যে কত ক্ষতি, কত অসুবিধা হয় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। স্রোতের ধাক্কায় আমাদের আশেপাশেই ধড়াস ধড়াস শব্দ করে মাটির পাড় ভেঙে পড়ছে, আর আমরাও আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছি। এমন সময় বিশাল একটা ঢেউ আমাদের পায়ের ঠিক সামনে এসে লাগল। ভীষণ জোরে আওয়াজ করে সেখান থেকে বিশাল একটা মাটির চাবড়া ভেঙে পড়ল। আমরা দুজনে সঙ্গে সঙ্গে পেছনে একটা করে ছোট্ট লাফ দিই। বুঝতে পারিনি যে আমাদের পিছন দিকে একটা বড় গাছ আছে। আমি লাফ দিয়ে সেটার শিকড় বাকড়গুলো পেরিয়ে গেলেও জনাই পেছোতে পারল না, আটকে গেল গাছের গুঁড়িতে। আর তখনই আর একটা ঢেউ এসে লাগলো ঠিক তার পায়ের তলায়। আবার মাটির চাঙড় ভেঙে পড়ার আওয়াজ পেলাম, আর আমার চোখের সামনে জনাই সেই ভীষণ স্রোতের মধ্যে পড়ে চোখের পলকে একটা পাক খেয়ে তলিয়ে গেল জলের তলা। জনাই, জনাই বলে চেঁচাতে চেঁচাতে আমি দুহাত বাড়িয়ে ছুটে গেলাম জলে ঝাঁপ দিয়ে ওকে ধরবার জন্য। কিন্তু জলের ধারে পৌঁছে যেই আমি ঝাঁপ দিতে যাব তখনই কে যেন আমাকে পিছন থেকে শক্ত করে চেপে ধরল। আমি তার হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য প্রাণপণে চেষ্টা করতে করতে চিৎকার করে উঠলাম, বাঁচাও, ওকে বাঁচাও, ও যে ভেসে যাচ্ছে, কেউ ওকে বাঁচাও। ইতিমধ্যে আরও কয়েকজন লোক ছুটে এসে জাপটে ধরলো আমাকে। পাশ থেকে কে যেন বলে উঠল, পাগলামি করো না ভাই, ও জলে যে ঝাঁপ দেবে সেই মরবে, তুমি বাঁচাতে গেলে তোমাকেও আর খুঁজে পাওয়া যাবে না। আমি পাড়ে দাঁড়িয়ে দেখলাম
জনাই সেই ভয়ঙ্কর স্রোতের মধ্যে পড়ে খাবি খেতে খেতে হারিয়ে যাচ্ছে বন্যার ঘোলা অস্বচ্ছ বাদামি জলের তলায়। যে লোকগুলো আমাকে ধরে রেখেছিল তারাই আমাকে বাসে করে বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। 2-3 দিন পর জানতে পারি জনাইয়ের মৃতদেহটাকে অনেক দূরে নদী থেকে উদ্ধার করা হয়েছে। আমরা সবাই শ্মশানে গেলাম জনাইয়ের শেষকৃত্য করতে। শ্মশানে দাঁড়িয়ে জনাইকে চিতার আগুনে জ্বলতে দেখে আমার চোখ দিয়ে বাঁধ ভাঙা বন্যার মতোই জলের ধারা গড়িয়ে পড়ল। এরপর প্রায় সপ্তাহ 2 আমি স্কুলে যেতে পারিনি। শুধু ঘরের কোণে হাঁটুতে মাথা রেখে নিচের দিকে চেয়ে গোঁজ হয়ে বসে থাকতাম। তারপর কিছুদিন বাদে মানসিকভাবে খানিকটা সুস্থ হয়ে আবার আমি স্কুলে যাওয়া শুরু করলাম। মাসখানেক বাদে স্কুলের অ্যানুয়াল ফাংশন উপলক্ষে স্কুলেরই একতলার হলঘরে নাটকের রিহার্সাল শুরু হলো। নাটকে পাঠ করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু ইতিহাসের যোগেশবাবু আমাকে বোঝালেন যে নাটকে একটা পাঠ করলে সেটা আমাকে আমার দুঃখ ভুলতে সাহায্য করবে, সাথে পড়াশোনাতেও আবার আগের মতো মনোযোগ দিতে পারবো। ইচ্ছে খুব একটা না থাকলেও আমি রিহার্সাল দিতে শুরু করলাম। কিছুদিন মন দিয়ে রিহার্সাল দেওয়ার পর দেখলাম সত্যিই আমার মনটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শনি আর রবি সপ্তাহে 2 দিন সন্ধেবেলা আমাদের রিহার্সাল হতো। যেখানে হতো একতলার সেই হলঘরটা ছিল স্কুল বাড়ির ঠিক মাঝ বরাবর। সিঁড়ি দিয়ে উঠে খানিকটা খোলা জায়গার পর হলঘরের দরজা, তার ডান দিকে কয়েকটা ক্লাসরুম, বাঁদিকের ঘরগুলো সব ল্যাবরেটরি, আর তার পরেই দোতলার সিঁড়ি উঠেছে। রিহার্সাল শেষ হতে হতে প্রায় প্রতিদিনই রাত 8টা-9টা বেজে যেত। এরই মধ্যে এক রবিবারে নাটকের একটা বড় অংশ রিহার্সাল দিতে দিতে রাত প্রায় 10টা বাজল। আমি হলঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে যাবার আগে ভাবলাম একটু ছোট বাইরে সেরে নি, হালকা হয়ে তারপর বাড়ির রাস্তা ধরব। সেই ভেবে সিঁড়ি দিয়ে নেমে স্কুল বাড়ির বাইরে একতলার ক্লাসরুমগুলোর পেছনে চলে এলাম। এদিকটা একটা ছোট মাঠ আছে, তবে এখন বর্ষার সময় জায়গাটা ঝোপ জঙ্গলে ভর্তি। আমি একটা ঝোপের ধারে দাঁড়িয়ে কাজ সারছি, এমন সময় মাঠের একটু ভিতরের দিকে ঝোপের আড়ালে অন্ধকারের মধ্যে ছোট্ট একটা আলো দেখতে পেলাম। কাজ সেরে ঝোপঝাড় সরিয়ে সেদিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি জনাচারেক ছেলে মিলে একটা ঝোপের ধারে বসে মোমবাতি জেলে কি যেন করছে। আমি সাবধানে আরেকটু এগিয়ে যেতেই ছেলেগুলোকে চিনতে পারলাম। আমাদের ক্লাসেরই ছেলে সব। তার মধ্যে একজন হলো জীবনবিজ্ঞানের শিক্ষক জগবন্ধুবাবুর ছেলে বুচু, আর তার পাশেই বসে আছে মনা, সাথে আরও 2জন। ক্লাসে এদের কারোরই খুব একটা সুনাম নেই। বুচুন তো রীতিমতো বদরাগী। সে আর তার এই 3 সঙ্গী মিলে স্কুলে বিভিন্ন রকম দুষ্কর্ম করে থাকে। দেখি ওরা সেই মোমবাতির আগুনের উপর কি একটা ধরে আছে, আর সেটা থেকে যে ধোঁয়া উঠছে সেটা সবাই মিলে মুখ দিয়ে টানছে। দেখে মনে হলো ওরা কোনো রকম একটা নেশা করছে। আমি আরেকটু এগোতেই হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে ওরা যেন ভূত দেখার মতো চমকে উঠল। বুচুন উঠে দাঁড়িয়ে বলল, আরে অরিত্র না, তুই কি করছিস এখানে? আমি ওর কথার উত্তর না দিয়ে উল্টে ওকেই প্রশ্ন করলাম, তোরা এই ঝোপ জঙ্গলের মধ্যে বসে কি করছিস? সেটা তোর জানার দরকার নেই। ভালো চাস তো পালা এখান থেকে। আর হ্যাঁ, কাউকে যদি বলিস আমাদের কথা তাহলে কিন্তু বিপদে পড়বি। ভীষণ রেগে বিশ্রী অঙ্গভঙ্গি করে বলল বুচুন। আমিও কড়া গলায় বললাম, আচ্ছা, কাল হেড স্যারকে ব্যাপারটা বললেই বোঝা যাবে কে বিপদে পড়বে আর কে পড়বে না। বলেই আমি পিছন ফিরে চলতে শুরু করলাম। পেছন থেকে শুনতে পেলাম বুচুন চেঁচিয়ে বলছে, একবার বলেই দেখ না, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো, তখন বুঝবি আমাদের পিছনে লাগার ফল কি হয়। আমি আর কিছু বললাম না, পা চালিয়ে চলে এলাম বাড়িতে। পরের দিন স্কুলে গিয়ে প্রথমে যোগেশবাবুকেই সব খুলে বললাম। যোগেশবাবু তখন জগবন্ধুবাবুকে ডেকে ওনার ছেলের কীর্তিকলাপ সম্পর্কে জানালেন। তারপর জগবন্ধুবাবু কি করলেন তা আমি জানতে পারিনি। এরপর একদিন সন্ধেবেলা আমি সাইকেল নিয়ে সাহাপুর দিঘির পাশের মাঠ থেকে খেলে ফিরছিলাম। আমরা প্রায়ই ওই দিঘির ধারের মাঠেতে বিকেলবেলা স্কুলের পর ফুটবল খেলতে যেতাম। খেলা শেষ হতে প্রায় প্রতিদিনই আমাদের সন্ধে হয়ে যেত। সেদিন খেলা শেষ হবার পর সবাই যে যার বাড়ির দিকে চলে গেল। আমি কিন্তু তারপরেও কিছুক্ষণ অন্ধকার মাঠের মধ্যে ঘাসের উপর চুপ করে বসে রইলাম। আমার মাথার মধ্যে জনাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটাই ঘুরপাক খাচ্ছিল। তারপর এক সময় মাঠ থেকে উঠে পড়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলাম।
মাঠ থেকে বেরিয়ে সাহাপুর দিঘিকে বাঁদিকে রেখে দিঘির ধার বরাবর রাস্তাটা আমাদের বাড়ির দিকে গেছে। দিঘিটা টাউনের একেবারে এক প্রান্তে হওয়ায় জায়গাটা বেশ নির্জন। রাস্তাটায় লোক চলাচলও খুব কম। দুপাশে ঝোপঝাড় আর আগাছায় ভর্তি। বেশ কিছু বড় বড় গাছও আছে। আমি সাইকেল নিয়ে রাস্তাটায় ঢুকে দেখলাম আশেপাশে কেউ কোথাও নেই। দিঘির ধার ধরে একটুখানি এগিয়েছি, এমন সময় মনে হলো কে যেন আমার পেছন পেছন সাইকেল নিয়ে আসছে। আমি একবার ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার যেই সামনের দিকে তাকিয়েছি, অমনি মনে হলো পেছন থেকে কেউ আমাকে যেন ছায়ার মতো ফলো করছে। সামনের দিকে তাকিয়ে থাকলেও কানটা আমার পেছন দিকেই পড়ে রইল। আমি তার প্যাডেল করার আওয়াজ, হ্যান্ডেল ঘোরাবার আওয়াজ, রাস্তায় টায়ারের আওয়াজ সবই শুনতে পাচ্ছি। এমনকি একবার যেন খুব হালকাভাবে ক্রিং করে একটা সাইকেলের ঘন্টার আওয়াজও শুনতে পেলাম। একসময় মনে হলো সাইকেলটা যেন আস্তে আস্তে আমার দিকে আরও এগোচ্ছে। তারপর সেটা যখন প্রায় আমার পাশে চলে এসেছে, তখন আমি সাইকেল চালাতে চালাতেই আর চোখে সেদিকে তাকালাম। কিন্তু কই, আমার পাশে তো কেউ নেই। আমি ঘ্যাস করে ব্রেক চেপে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তারপর ভয় ভয় চোখে চারপাশে তাকিয়ে দেখলাম কোনো দিকে জনমানবের কোনো চিহ্ন নেই। শুধু অনেক দূরে দূরে রাস্তার বাতিগুলো নির্জীবভাবে টিমটিম করে জ্বলছে। সেই আবছা অন্ধকারের মধ্যে হঠাৎ করে মনে হলো আমার পেছনে বেশ খানিকটা দূরে দুটো আলোর মাঝামাঝি জায়গায় রাস্তার উপরে কে যেন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। জায়গাটায় দুটো আলোর কোনোটাই ভালোভাবে পৌঁছচ্ছে না, ফলে বুঝতে পারলাম না যে সত্যিই ওখানে কেউ দাঁড়িয়ে আছে কিনা। এমন সময় খুব কাছেই কোথাও একটা কুকুর কেউ করে কেঁদে উঠল। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে প্যাডেলে চাপ দিয়ে সামনে এগোতে শুরু করলাম। কিন্তু একটু এগোতেই আবার মনে হলো পেছনে পেছনে কে যেন সাইকেল নিয়ে আসছে। আমি আর ওদিকে না তাকিয়ে সাইকেলের স্পিড বাড়িয়ে দিলাম। সামনে আরেকটু এগোলেই দিঘির উল্টো দিক দিয়ে একটা রাস্তা ঢুকেছে। এটা দিয়েও আমাদের বাড়ির দিকে যাওয়া যায়, তবে একটু ঘুর পথ হয়, সময় লাগে বেশি। আমি সেদিকে এগোচ্ছি, হঠাৎ করে কানের সামনে কে যেন ফিসফিস করে বলে উঠল, সোজা পথে যাস না হরি, ওরা তোর জন্য অপেক্ষা করছে, ডান দিক নে। কথাগুলো শুনেই ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আবার ব্রেক চেপে দাঁড়িয়ে পড়লাম। কে বলল কথাগুলো? মাথা ঘুরিয়ে দেখলাম চারপাশে কেউ কোথাও নেই। তাহলে এবারে আমার বেশ ভয় ভয় করতে লাগলো। আমি আর দাঁড়ালাম না, সাইকেলে উঠে জোরের সঙ্গে প্যাডেল করতে শুরু করলাম। যেতে যেতে মনে হলো, তাই তো, যেই কথাগুলো বলুক না কেন, সে আমাকে অরি বলে কেন ডাকলো? খুব কাছের লোকজন ছাড়া কেউ তো আমায় এই নামে ডাকে না। নিশ্চয়ই ভুল শুনেছি, সবই হয়তো আমার কল্পনা। আসলে এখন মনটা খুব দুর্বল হয়ে আছে তো, তবে গলাটা যেন খুব চেনা চেনা মনে হয়। কিন্তু সে যাই হোক, ওই সব ভুলভাল শোনার ওপর ভরসা করে শুধু শুধু ডান দিক দিয়ে ঘুরে যাবার কোনো মানে হয় না। একেই অনেকক্ষণ হলো সন্ধে হয়ে গেছে, ওদিক দিয়ে ঘুরে যেতে গেলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আমি ডান দিকে না ঢুকে সোজা রাস্তা ধরে চলতে লাগলাম। খানিকটা এগোবার পর দেখতে পেলাম সামনে বেশ কিছুটা দূরে রাস্তার ওপর কারা যেন দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখতে পেয়েই আমি সাইকেলটা আস্তে করে দিলাম। ধীরে ধীরে সেদিকে বেশ কিছুটা এগোবার পর ওদের চেহারাটা খানিকটা স্পষ্ট হলো। দলে তারা মোট 4 জন। একজন লম্বা চেহারার ছেলেকে দেখে মনে হলো সে আমাদের স্কুলের বুচু, আর তার পাশেই একটা মোটা মতো গোলগাল ছেলেকে দেখে মনার মতো লাগলো। ওদের 4 জনের হাতেই লাঠির মতো লম্বা লম্বা কী সব যেন রয়েছে। ওরা আমাকে দেখতে পেতেই বড় বড় পা ফেলে আমার দিকে এগোতে শুরু করল। ওদেরকে এদিকে এগোতে দেখেই আমার মনের ভিতর থেকে কে যেন বলল, একটু আগে যে আমার কানে ফিসফিস করে ডান দিকের রাস্তাটা ধরতে বলেছিল তার কথাই ঠিক। পালা হরি পালা, এই ছেলেগুলো বুচুনের দল, এরা তোকে মারতে আসছে। আমি সঙ্গে সঙ্গে সাইকেলের মুখ ঘুরিয়ে উল্টো দিকে ছুটতে শুরু করলাম। আমাকে পালাতে দেখেই পেছন থেকে ওরা লাঠি উঁচিয়ে রে রে করে তেড়ে এলো। কিন্তু আমাকে ধরতে পারলো না। আমি ভীষণ স্পিডে সাইকেল চালিয়ে মুহূর্তের মধ্যে দিঘির উল্টো দিকে সেই রাস্তাটার কাছে এসে পড়লাম। তারপর বাঁদিকে ঘুরে ঢুকে পড়লাম রাস্তাটায়। সেটা ধরে বেশ খানিকটা যাবার পর পেছনে আর ছেলেগুলোর হইহল্লা শুনতে পেলাম না। বুঝলাম ওরা হাল ছেড়ে দিয়েছে। পরের দিন স্কুলে গিয়ে দোতলায় ওঠার সিঁড়ির মুখে পৌঁছে দেখি উপরের দিকে বুচুনো উঠছে সিঁড়ি দিয়ে। আমাকে দেখতে পেয়েই সে থমকে দাঁড়ালো। তারপর আমার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ক্লাসে ঢুকে বেঞ্চে গিয়ে বসলাম। স্কুলে যাওয়া শুরু করলেও এখনও আমার ঠিকঠাক করে পড়াশোনায় মন বসেনি। মাঝে মাঝেই মনের মধ্যে ভেসে ওঠে
বন্যার জলের মধ্যে পাক খেয়ে জনাইয়ের তলিয়ে যাওয়ার দৃশ্যটা। জগবন্ধুবাবু ক্লাস নিচ্ছিলেন, আমি বসেছিলাম সামনের দিকের একটা বেঞ্চে। সেখান থেকে একবার মাথা ঘুরিয়ে দেখলাম পিছনের বেঞ্চে বুচুন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বসে মাথা নিচু করে নিজেদের মধ্যে কী সব যেন বলাবলি করছে। আমি আবার সামনের দিকে ঘুরে পড়ায় মন দিলাম। টিফিনে আমি আর আমাদের ক্লাসের প্রণয় একসাথে খাচ্ছিলাম। প্রণয়ও আমাদের সাথে সাহাপুর দিঘির পাশের মাঠে খেলতে যায়। গতকাল ও আমার থেকে আগেই মাঠ থেকে বেরিয়ে এসেছিল। আমি খেতে খেতে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে প্রণয়, কাল মাঠ থেকে খেলে ফেরার সময় দিঘির পাশের রাস্তায় আমাদের স্কুলের কাউকে দেখেছিলি? মানে আমাদের সাথে খেলে না এমন কেউ? খেলে ফেরার সময়? হ্যাঁ, দেখলাম তো। দিঘির একেবারে শেষের দিকে বুচুন মনারা সব হাতে ব্যাট বল উইকেট নিয়ে দাঁড়িয়েছিল। কেন বলতো? বলল প্রণয়। না, ফেরার সময় আমারও যেন মনে হলো ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ভালো করে দেখতে পাই, তাই তোকে জিজ্ঞাসা করলাম। ছাড়ো সব কথা, চল তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুল মাঠে গিয়ে ক্রিকেট খেলি। টিফিনের পর দ্বিতীয় পিরিয়ডটা ছিল যোগেশবাবুর ইতিহাসের ক্লাস। সেটা শেষ হতে আমি যোগেশবাবুর সাথে অফিস ঘরে গিয়ে ওনাকে কালকের দিঘির পাশের ঘটনা আর আজকে প্রণয়ের বলা কথাগুলো সব খুলে বললাম। উনি বললেন এবার উনি হেড স্যারের সাথে নিজে কথা বলবেন। সেদিন বিকাল থেকে ভীষণ বৃষ্টি শুরু হলো। স্কুলের পর খেলতে যাওয়া আর হলো না। আমি বাড়িতে দোতলায় আমার ঘরের জানালার ধারে বসে মুড়ি খেতে খেতে বাইরে বৃষ্টি দেখছিলাম। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। সেই আধো অন্ধকারের মধ্যে দেখতে পেলাম রাস্তার পাশের কদম গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে ভালো করে দেখতে যেতেই সে চট করে গাছের পিছনে লুকিয়ে পড়ল। এ কি বুচুন নাকি? আমার বাড়ির উপর নজর রাখছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে? মনে হয় না। বুচুন একটু অলস ধরনের ছেলে, তাছাড়া ও সবসময় ফিটফাট থাকতে পছন্দ করে। এই বৃষ্টির মধ্যেও ঘর থেকে বেরোবে। তবে কি ওর দলের কেউ? চেহারা দেখে তো কই মনে হলো না। তবে কি ভুল দেখলাম? কে জানে। আমি জানালা ছেড়ে খাটে এসে বসে মুড়ি খেতে শুরু করলাম। বৃষ্টি আর সেদিন ধরল না, চলতে লাগলো সারা রাত ধরে। পরের দিন দুপুরের দিকে বৃষ্টি ছেড়ে গেল। বিকেলবেলা স্কুল থেকে ফিরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দিঘির পাশের মাঠে খেলতে যাব বলে। আমার ঘরে এক সেট উইকেট ছিল, তার মধ্যে একটাকে দড়ি দিয়ে বেঁধে নিলাম সাইকেলের রডের সাথে। বুচুনরা যদি আবার কিছু গোলমাল করে তাহলে এটা দিয়ে কিছুটা অন্তত আত্মরক্ষা করতে পারবো। আকাশ মেঘলা থাকায় আজ সন্ধ্যের আগেই মাঠে বেশ অন্ধকার নেমে এল। খেলা চলাকালীনই আকাশ থেকে টিপটিপ করে হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল। খেলতে খেলতে মাঝে মাঝে আমার চোখ চলে যাচ্ছিল মাঠের ধারে গজিয়ে ওঠা ঝোপঝাড়গুলোর দিকে। জমাট বাঁধা অন্ধকারের মতো একটা ছায়ামূর্তিকে যেন মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম সেখানে। ঝোপের আড়ালে বসে সে যেন আমাদেরকেই লক্ষ্য করছে। এও কি বুচুনের দলের কেউ নাকি? না, ওদিকে আরেকটু খেয়াল রাখতে হবে। এদিকে বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করায় তাড়াতাড়ি খেলা শেষ করে সবাই যে যার বাড়ির দিকে দৌড় দিই। মনটা খারাপ থাকায় আমার অত তাড়াহুড়ো করার ইচ্ছা ছিল না। আস্তে আস্তে হাতে মুখে লেগে থাকা জল কাদা মুছে মাঠে দাঁড়িয়ে একটু দম নিল। তারপর সাইকেলটার স্ট্যান্ড তুলে সেটা নিয়ে মাঠ থেকে বেরোতে যাব, এমন সময় দেখি জনা কয়েক ছেলে হাতে ব্যাট উইকেট নিয়ে রাস্তার দিক থেকে মাঠের মধ্যে ঢুকছে। এই অন্ধকারের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে কারা আবার খেলতে এলো। ওরা একটু কাছে আসতেই বুঝতে পারলাম খেলার জন্যে নয়, ওরা আমার জন্যেই এসেছে মাঠে। বুচুন আর তার দলবল। ওদেরকে চিনতে পেরেই আমি সাইকেলটা দাঁড় করিয়ে তাতে বেঁধে রাখা উইকেটের দড়িটা তাড়াতাড়ি করে খুলতে শুরু করলাম। কিন্তু ততক্ষণে ওরাও আমাকে চিনে ফেলেছে। হই হই করে ব্যাট উইকেট মাথার ওপর তুলে ওরা ছুটে এলো আমার দিকে। আমি ততক্ষণে উইকেটটা খুলে ফেলেছি, কিন্তু সেটা হাতে নিয়ে ঘুরে দাঁড়াবার আগেই কে যেন ব্যাট দিয়ে ভীষণ জোরে মারলো আমার পিঠে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে আমি মাঠের ওপর উপুর হয়ে পড়ে গেলাম। হাত থেকে উইকেটটা দূরে ছিটকে পড়ল। আমাকে পড়ে যেতে দেখেই ওরা দ্বিগুণ উৎসাহে চড়াও হলো আমার ওপর। মনে হলো এই বুঝি আমার শেষ, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এমন সময় দেখতে পেলাম মাঠের ধারের ঝোপগুলোর মধ্যে থেকে কালো একটা ছায়ামূর্তি বেরিয়ে এসে লাফিয়ে পড়লো মাঠের ভিতর। তারপর দৌড়ে এসে আমার উইকেটটাকে ঘাসের উপর থেকে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়লো বুচুনদের ওপর। এই অতর্কিত আক্রমণে বুচুনরা একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। ছায়ামূর্তিটা আমার উইকেটটাকে হাতে নিয়ে বনবন করে ঘোরাতে ঘোরাতে তেড়ে গেল ওদের দিকে। তারপর বুচুনদের সাথে ওর দারুণ রকম লড়াই বেঁধে গেল। আমি পিঠের যন্ত্রণায় মাঠের ঘাসের ওপরেই পড়ে রইলাম, উঠতে পারলাম না। শুয়ে শুয়ে দেখলাম
ছায়ামূর্তিটা বুচুনদের ভীষণ মারছে। সে এতটাই ক্ষিপ্র যে বুচুনরা চারজনে মিলে একসাথে চেষ্টা করেও ওর সাথে পেরে উঠছে না। বুচুনদের হাতের ব্যাট উইকেট মাঝে মাঝে ছায়ামূর্তিটার গায়ে লাগলেও তাতে যেন ওর কিছুই হচ্ছে না। সেগুলো যেন ওর শরীর ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। শরীরটা যেন তার শুধু ছায়া দিয়েই গড়া। ওকে মারতে গিয়ে বুচুন মোনারা নিজেরাই টাল সামলাতে না পেরে উল্টে পড়ে যাচ্ছে। খানিকক্ষণ ছায়ামূর্তিটার সাথে লড়াই করে শেষটায় জুঝে উঠতে না পেরে বুচুনরা নিজেদের ব্যাট উইকেট ফেলে মাঠ থেকে দৌড়ে পালালো। এবার ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে এসে আমাকে ঘাসের উপর থেকে টেনে তুলে দাঁড় করালো। আমি ভয়, বিস্ময় আর স্বস্তি মেশানো অদ্ভুত একটা অনুভূতি নিয়ে উঠে দাঁড়ালাম। তখন ছায়ামূর্তিটা বলল, কিরে, সেদিন যে তোকে বললাম সোজা না গিয়ে ডান দিক দিয়ে ঘুরে যা, গেলি না কেন? সেই তো তোকে আবার ফিরে আসতেই হলো। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে কথা সরল না, শুধু ফ্যাল করে তার দিকে চেয়ে রইলাম। সে আবার বলে উঠল, জাকি, বুচুনদের আজ যা মার দিয়েছি তাতে আর ওরা তোকে বিরক্ত করবে বলে মনে হয় না। তবে তুই কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকিস। যা, এখন বাড়ি যা। এই কথার উত্তরেও আমি কিছু বলতে পারলাম না। চুপচাপ সাইকেল নিয়ে মাঠের উপর দিয়ে এগিয়ে গেলাম রাস্তার দিকে। তবে এতক্ষণে এই ছায়ামূর্তিকে আমি চিনতে পেরেছি। এ হলো আমার প্রাণের বন্ধু, পরম সুহৃদ জ্যোতির্ময় ওরফে জনাই। শুনছিলেন পাশেই আছি। কিছুদিনের মধ্যেই আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে জটায়ু স্টোরিজ।